শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ঢাকায় দুদিনের সফরে এসে ব্যস্ত সময় পার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। বিকেলে পাকিস্তানি দূতাবাসে দারের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পাকিস্তান যেন ৭১-এর অমীমাংসিত ইস্যুটি ডিল করে সে ব্যাপারে জোর দিয়েছেন তারা। এরপর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ইসহাক দারের সাথে বৈঠক করেন। ৭১ নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনার প্রত্যাশা করে দলটি। সবশেষে বৈঠকে অংশ নেয় বিএনপি। ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কেউ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন ইসহাক দার। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথেও বৈঠক রয়েছে ইসহাক দারের। বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত, আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়া উপজেলা সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত থাকবে গণতান্ত্রিক চর্চা। ৫.৫ বছর পর শনিবার ছিল কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের মাধ্যমে নতুন এক দেশ সৃষ্টি হবে। ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি বাছাই হয় দলীয় সিদ্ধান্তে। সেক্ষেত্রে রাজনৈতিক দল হয়ে উঠতে পারে কর্তৃত্ববাদী। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের জানা প্রয়োজন তার এলাকায় এমপি হবেন কে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? কোন আইনের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন। বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে দেশের কোনো পরিবর্তন সম্ভব নয় মনে করছে বিএনপি। প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ নামের একটি সংগঠন আয়োজন করে আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ প্রগতির সমাজ গড়তে চাইলেও একটি গোষ্ঠী কৌশলে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় এলে মুক্ত সাংবাদিকতা উৎসাহিত করতে কমিশন করবে বিএনপি। বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের পর জনমনে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে কোনো দলই টিকতে পারবে না। স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন এটা খুব ডিফিকাল্ট। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন, সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অঞ্চলের নির্বাচনী কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধানে পিআর পদ্ধতি নেই জানিয়ে সিইসি বলেন, এটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়। শনিবার বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না আপনার, সেই গ্যারান্টি আমি দিতে পারি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর গাবতলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জানান, সীমান্ত পথে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের সীমান্ত আগের তুলনায় বেশি সুরক্ষিত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যেন ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। ঐকমত্যের মাধ্যমে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে, নতুবা আবারও মাথাচাড়া দিবে স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শুধু অঙ্গীকারই আছে, বাস্তবায়নের নির্দেশনা নেই। পরিবর্তন টেকসই করতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আক্তার। বলেন, নির্বাচন যে কোনো সময় হতে পারে, তবে সেটির ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না। বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে রেখে যে সামনে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার পিছপা ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং। ভোটের পরিবেশ ভালো রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে এসব বিষয়ে অবহিত করে দিয়ে মাঠে থাকবেন না তিনি। এদিকে মনোনয়ন ফিরে পেতে শেষ দিনও আপিল করেছেন বেশ কয়েকজন। 25 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। ভিসি জানান, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কমিশনের দিক নির্দেশনা এবং সকল অংশীজনের সাথে আলোচনা করেই সব হচ্ছে। নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দিবেন, আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছি সেটা আপনাকে জানিয়ে দেব। ঢাকায় সৎকার হলো জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে হয় শেষকৃত্য। শনিবার বিকেল 5:15টার দিকে সিদ্ধেশ্বরীর ভাড়া বাসায় নেওয়া হয় তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি। এর আগে বাড়িটিতে ভিড় জমান আত্মীয় স্বজন, দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা। মরদেহ নেওয়ার পর শোকাবহ পরিবেশ তৈরি হয়। পরে বাসাবোর কালী মন্দিরে নেওয়া হয় মরদেহ। সেখানেও তাকে ফুলেল শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ধর্মীয় আচার পালনের পর মুখাগ্নি করেন তার ছেলে হৃদ সরকার। এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। আরএমএ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীদের সংগঠন নোয়ারিক এর 4র্থ ন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতা। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে অংশ নেয় দেশের 28টি বিশ্ববিদ্যালয় বিতার্কিক ক্লাব। সমাপনী পর্বে অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর রেজাউল করিম, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার সহ উপ উপাচার্য, ছাত্র বিষয়ক পরিচালক ও টিআইবির প্রতিনিধি। অতিথিরা বলেন, এমন আয়োজন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগের উন্নয়ন ঘটাবে এবং শিক্ষার্থীদের সমসাময়িক বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা তৈরি করবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক যুগান্তর। সুস্থ সুন্দর জীবন গঠনের জন্য এই ধরনের স্বাস্থ্যপ্রদ বিতর্ক খুবই অপরিহার্য একটা বিষয় বলে আমি মনে করি। মুক্ত চিন্তার বিকাশ ঘটানো একটা সমাজকে, একটা দেশকে নির্মাণের একটা পূর্ব শর্ত। কেন একাডেমিক লেখাপড়ার পাশাপাশি যদি সে ওইটাকে কিছু না বলতে পারে বা তার যে উপস্থাপন না করতে পারে এবং সমসাময়িক যে বিষয়গুলো তার মাথায় যদি না থাকে, তাহলে কিন্তু প্রফেশনাল চাকরি জীবনে সে কিন্তু খুব একটা ভালো করে না। যমুনা ফিউচার পার্কে শেষ হলো স্নিকার্স ফেস্ট। দেশি বিদেশি ব্র্যান্ডের এক্সক্লুসিভ স্নিকার্স কালেকশন নিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন। শৈশব, লিওনারা স্টাইল বাজার এবং চায়না অ্যাক্সেসরিজ কিক এর সহযোগিতায় ইভেন্টে অংশ নিয়েছিল 30টিরও বেশি জনপ্রিয় স্নিকার্স ও ফুটওয়্যার ব্র্যান্ড।
এছাড়া স্পেশাল লিমিটেড এডিশন রিলিজ এবং কালেক্টরদের জন্য দারুণ সব চমক ছিল আয়োজনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 সদস্যের অবস্থায় আশঙ্কাজনক। 8 জন চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে, অপরজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থা 1 মাস বয়সী শিশু ইমামেরও। স্বজন ও প্রতিবেশীরা জানান, শুক্রবার দিবাগত রাত 3টার দিকে হাসানের টিন শেড সে বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন তারা। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর জানার পর আমরা বাড়ি থেকে তাইসা সরাসরি দেখলাম আর কি, যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। বড় মেয়ে ফোন দিয়েছে যে কালা বাইরে অসুস্থ হয়ে গেছে, ঘরে বেলে গ্যাসের লাইন লিক হয়ে আগুন ধরে গেছে আমার ভাই। ছোট বাচ্চা যেটা আছে সবাই, আর সাথে শ্বাসনালী পোড়া আছে 3 জনের এভিডেন্ট। বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংখ্যাটা কমছে। ঢাকার 4টি এবং রাজধানীর বাইরের 63টি নদীকে দখল দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে হওয়া এক অনুষ্ঠানে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি বলেন, নদী বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে। সবাই নদী রক্ষার পক্ষে হলেও বর্জ্য না ফেলার পক্ষে নয়। রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়। পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই ব্যাগ ব্যবহার করেন। উপদেষ্টা আরও বলেন, ব্যক্তি বদলালেই দেশ বদলায় না, সবার মানসিকতা না বদলালে বেশি পরিবর্তন আসবে না। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে। কাজে আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে সৈন্যদের যুদ্ধের ভিডিও প্রকাশ করল উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি প্রকাশ করেছে সেই ভিডিও। তাদের দাবি, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধরত সেনাদের ভিডিও এটি। বরফ আচ্ছাদিত এলাকায় তারা যুদ্ধ করেছেন। কামান আর মিসাইল ছুটতেও দেখা যায় সেনাদের। রণক্ষেত্র থেকে ফেরত আসা সেনাদলের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানও করেন কিম জং উন। কুরস্ক অঞ্চলে স্বাধীনতা আনতে সেনারা বীরত্বের সাথে লড়াই করেছে বলেও প্রশংসা করেন প্রেসিডেন্ট। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের অধীনে পেন্টাগনের আরও এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। শুক্রবার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে দায়িত্বচ্যুত করার এই ঘোষণা দেওয়া হয়। হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সিদ্ধান্তের বিষয়টি। আনুষ্ঠানিক বিবৃতিতে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। কংগ্রেস কর্মকর্তারা জানান, ক্রুজের প্রতি আস্থাহীনতার কারণেই এই সিদ্ধান্ত। সাময়িকভাবে প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ক্রিস্টিন বডাইন। দর্শক, এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।